যাই পারলে ওই মাইক্রোফোনটা লাগিয়ে ভিডিও দুজন এসেছিলেন কথা বলতে তিস্তা পার থেকে নতুন করে আপনাদের কথা আমার শুনতে হবে না, তিস্তা পার জানতামই। এবার নিজে দেখে এসেছি কাজে অবস্থা সম্পর্কে আমি অবগত। অভিন্ন নদীতে কোনো একটা দেশের কি অধিকার, সেটা যে কথা আন্তর্জাতিক পরিমাণে লিখে দেওয়া আছে তার একটা হলো বাংলাদেশ অনুসরণ করে। এই অধিকারগুলো আমরা প্রথাগত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কোনো একটি নির্দিষ্ট আলোকে আমরা বলতে পারি। আমরা তো অনুসরণ করি, আমরাই অনুসরণ করিনি তা না। 1997 সালের যে আন্তর্জাতিক আইনটা আছে অভিন্ন জলরাশি নিয়ে, ওটা কেবল নদী না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে, ভূগর্ভস্থ পানি, সেটা কিন্তু সার্কের কোনো রাষ্ট্রে স্বাক্ষর করে না এবং প্রায় কোনো উজানের দেশে স্বাক্ষর করে এবং বলা হয়েছে 36টা রাষ্ট্র অনুস্বাক্ষর করলে এটা কার্যকর হবে। সেই 1997 সালের ইন্টারন্যাশনাল কনভেনশন কার্যকর হলো 2014 সালে। তার কারণ হচ্ছে যে 36টা স্বাক্ষর জোগাড় করতে এত সময় লাগে। এটা আমাদেরকে বলে দেয় যে উজানের এই জাতীয় কনভেনশন যেখানে ন্যায্যতা এবং সমতার কথা আছে সেগুলো স্বাক্ষরে আগ্রহী না। আমার ভূখণ্ডের উপর দিয়ে যত জলরাশি যাচ্ছে সবটুকুনি আমার, এই নীতি একটা অবস্থান নিয়েছে। আমি আপনাদেরকে এটা বলে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকার 1997 সালের এই কনভেনশনটা বাংলাদেশ অনুসরণ করবে তা বাংলাদেশের বিরুদ্ধে যাবে কিনা এটা সক্রিয়ভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করছে। কিন্তু এখানে এতদিন যখন বাংলাদেশ স্বাক্ষর করেনি তার নিশ্চয়ই কিছু লিখিত কারণ আছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে সে কারণগুলো এসেছে। সেই পদ্ধতিটা আমাদেরকে দেখতে হবে কেন তারা স্থাপন করেছে। তারপরে হচ্ছে আমরা যখন উজানের ভাটের দেশ হিসেবে কথা বলি, আমাদের উজান কিন্তু শুধু ভারত, আমাদের উজান কিন্তু নেপাল, আমাদের উজান কিন্তু চায়না। আমাদের এই উজানের একটা দেশ এটা স্বাক্ষর করেনি, চায়না এমনকি মেকং রিভার কমিশনকে স্বাক্ষর করে অবজারভার হিসেবে সেখানে আছে। ফলে একটা ভাটির দেশ হিসেবে আমরা যখন স্বাক্ষর করব তাহলেই হবে এই কনভেনশনের ইতিবাচক দিকগুলো আমরা আমাদের পক্ষে তুলে ধরবো এবং এইগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অধিকারের কথা বলবো। যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন, কাজে আমরা যদি অনুসরণ করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারি। এখানে আন্তর্জাতিক ওয়াটার কোর্সের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়ে কতটা আপত্তি আছে। সেই আপত্তি একেবারে যে ফেলে দেওয়ার মতো তা না, কিন্তু সেই আপত্তিতে আমি এত বছর স্টিক করে থেকে কি আনতে পেরেছি। এখন আমি যদি এটা স্বাক্ষর করি তাহলে আমার পক্ষে রাজনৈতিক যে একটা ভিত্তি তৈরি হয়, আইনি যে একটা ভিত্তি তৈরি হয়, সেটা যথেষ্ট জোড়া। যেটার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথা বলবো। যেটা আগেও বলেছি, আবার বলছিলাম, এটা আমরা সক্রিয়ভাবে আমাদের বিবেচনায় রেখেছি এবং একটা দাবি উঠেছে যে আপনাদের সকলকে জানানো। আমরা আসলে আগামী মাসের প্রথম সপ্তাহে, এ মাসে পারছি না, আপনাদের সাথে বসবো, আপনাদের মতামতগুলো শুনবো, যারা বিরোধিতা করেন তাদের মতামতগুলো শুনবো, যাতে অন্তত এই বিষয়ে আমরা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যেতে। এবার আমরা একটু কথা বলি যে আমরা নেগোসিয়েশনে কেন এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে। আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন, দেখবেন সেখানে সব প্রকৌশল, সেখানে প্রকৌশলী বাদে পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয়, এইটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি, কিন্তু আমরা তিস্তা পারের মানুষকে কি শুনেছি, ফেনীর মানুষকে কি শুনেছি,
আমরা যখন যাই আলোচনা করতে আমাদের এজেন্ডাটা কেমন করে ফর্ম, আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ওই নেগোসিয়েশনের কাগজটা আমরা কেমন করে প্রস্তুত করি, সেখানে জনমানুষের দাবি কতটা প্রতিফলিত হয়। এবং যখন আপনি নেগোসিয়েট করেন এটা মানতে হবে যে আপনাকেও ছাড় দিতে হবে, অন্য পক্ষকেও ছাড় দিতে হবে। যদি জনগণের দাবিগুলো আত্মস্থ করা যায় তখন ওই দাবি ছাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় এবং আপনি জানেন যে কোনটুকু আপনি ছাড়বেন, কোনটুকু আপনি ছাড়বেন। তো আমরা এটাও বলেছি যে আমরা মানে বেশিতে গেছিলাম, আমরা বিস্তারিত বহুবারই গেছি। এই জনগণের সাথে আমরা কথা বলবো আমাদের নেগোসিয়েশন এজেন্ডাটা ঠিক করার সময়। আর এটা হচ্ছে যে প্রায় সময় একটা যে আন্তর্জাতিক আদালতে যান, এটা একটু বুঝতে হবে। আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না, দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হবে। আপনি ইউরোপের দেশে দেখতে তারা যেতে পারে, কারণ তাদের মধ্যে একটা পলিটিক্যাল ইন্টিগ্রেশন আছে। আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ প্রাণসত্তা শুধুমাত্র তা নয়। আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি, আমাদের ক্ষেত্রে নদী অর্থ, নদী কৃষি, নদী সেচ, নদী এখনো নদী নেই। এটাকে একটা জীবন্ত সন্তানকে প্রতিবের ব্যবস্থা হিসেবে দেখবো, সিভিটির কথা বলেছি, কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে কথাগুলো সফল বলা হয় পাকিস্তান এবং ভারতের এটাও কিন্তু এখন ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো, বৈশ্বিক বাস্তবতাটা নেই। আমাদের উপমহাদেশীয় বাস্তবতা কিন্তু সেটা এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয়, তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা। আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করি। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো, নেপালের সাথে কথা বলবো, চীনের সাথে কথা বলবো, কিন্তু আগ্রহটা বেশি থেকে ভারতকে আমরা কি বললাম, এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্কিকের কারণে এটা একটা বাস্তবতা থাকে। মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায়। এখানে যেটা ইউরোপের কথা বললাম, ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে, আমাদের সাউথ এশিয়ান হয় ফলে সার্ককে অ্যাক্টিভেট করা, আসিয়ানের সদস্য যুক্ত হওয়া, এগুলোর কথা আমরা এখন ভাবছি যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা এবার আরেকটা কথা বলে শেষ করি। একটা হচ্ছে যে আমাদের এক হচ্ছে নদীর বোঝাতে পানি খাওয়া, এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জ দেখে। পানি ভাগাভাগি চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে, চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে, শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে। সংগত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে। এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে কতগুলো বিষয় আছে, সেগুলো কিন্তু এত জটিল। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণে শেয়ার করা উচিত এবং সহজ। এটার মধ্যে রাজনীতিতে নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকু ভারী। এটা কি শরৎকালের মধ্যে সবচেয়ে ভারী 200-র উপরে উঠলেই ভারী, এবার 500-600-র উপরে উঠছে, ভারী বললে আমরা বুঝি কতটুকু ভারী এটা আমাদেরকে জানা। আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে, তখন প্রতিবেশী দেশে যদি গুড নেইবারহুড প্রিন্সিপাল যেটা আমরা বলি, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, নো হার্ম প্রিন্সিপাল, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, এগুলোর কথা কথা সেগুলো রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় এই পরিমাণ পানি পাবে না, তোমাদের দিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। আমরা হয়তো বন্যার থেকে আটকাতে পারবো না, তার প্রকোপ থেকে আটকাতে
আমরা যে 29 জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচানো। আর যেহেতু এটা শেয়ার নেটওয়ার্ক, আন্তর্জাতিক নদী, এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই, কোনো দেশেরই কোনো সুযোগ নেই যে নদীর কথাই বলেন না কেন যে এটা শুধু আমারই নদী, আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই। কেন এটা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক নদীতে আমার আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির বিষয় নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করবো আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করবো না, শীঘ্রই করতে চাই। এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরো বেশি প্রায়োরিটি আছে বলে এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে, কিন্তু এর বন্যার যে একটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে তার মোটামুটি তালিকা আমাদের হাতে এসেছে, কি পরিমাণ আর্থিক ক্ষতি। এই আর্থিক ক্ষতিগুলোও কিন্তু আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে সতর্কতামূলক বার্তা দিতাম। তো এই তিনটা বিষয়ের তথ্য ছিল আমাদের এবারের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে, প্রাণহানির কথা তুলে ধরে, মানবিক কারণে আমরা আমাদের উন্নয়নের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন আলাপ থেকে শুরু করি। আর বাকি যে অভিজ্ঞ জনরাশিগুলো আছে আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকাতে, সেইগুলো রক্ষায় উন্নয়নের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা। আমরা সে ব্যাপারে জোর দাবি জানাবো। আরেকটা কথা হচ্ছে, যখন মানুষের কথা আমরা শুনবো তখন কিন্তু কতটুকু সহায়তা পেলাম, কতটুকু সহায়তা পেলাম না, শুধুমাত্র তার উপর আমাদের করে থাকতে হবে। আমরা আমাদের পানি ব্যবস্থাপনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারবো এবং নিজস্ব পর্যায়ে কি কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো সেটাও আমাদের কাছে স্পষ্ট। তো আমরা আশা করি অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে, যত জোরালোভাবে সকলকে জানিয়ে, সকলকে সম্পৃক্ত করে আলোচনার প্রক্রিয়া শুরু করা যায় তা আমরা অবিলম্বে শুরু করবো। ধন্যবাদ। এখন যে আমরা একদম শেষ পর্যায়ে সভাপতি বক্তব্যের মধ্যে শেষ, আমি তার মধ্যে সিলেট থেকে আমি আয়োজক সংগঠন যারা আছেন আয়োজক সংগঠন সবাইকে স্টেজের পিছনে